দেখছেন রিপাবলিক বাংলা। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি পায়েল শুরু করছি জেলা সদর। একদিকে অনুব্রত মণ্ডলের অনুগামীরা আর অন্যদিকে কাজল শেখের অনুগামীরা একে অপরের দিকে রে রে করে তেড়ে আসছে, আর তার সঙ্গে ছোড়া হচ্ছে ইট পাটকেল। আর এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তৃণমূলের ব্লক সভাপতি। এই ছবি ধরা পড়ল বীরভূমের সিউড়িতে, আর এই পরিস্থিতি সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকেও। অনুব্রত অনুগামী বনাম কাজল অনুগামী, মারপিটে ধুন্ধুবার সিউড়িতে। একে অপরকে ইট বৃষ্টি দুই গোষ্ঠীর। পুরন্দরপুরে সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূল কার্যালয়ের সামনেই বাঁধল তুল কালাম। সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতির সামনেই চলল মারধর, পুলিশের সামনেই চলল স্লোগান। অনুব্রত অনুগামী তৃণমূল নেতা এহসানুল মণ্ডল ওরফে বকুলের অভিযোগ, কাজল শেখ অনুগামী নুরুল ইসলাম দলবল এনে হামলা চালিয়েছে। সেরকম আমরা পার্টি অফিসে এসেছি আজকে সকালে, হঠাৎ করে ২ নম্বরের ব্লক সভাপতি তিনি কিছু দুষ্কৃতী নিয়ে এই পার্টি অফিস অস্ত্র শস্ত্র নিয়ে পার্টি অফিসে ঢুকে হঠাৎ করে পার্টি অফিসে আমাদের উপর হামলা করে। পাল্টা ব্লক সভাপতির খামারে লুটপাট ও কার্যালয়ে তালা পাল্টে দেওয়ার অভিযোগ অনুব্রত অনুগামী এহসানুল মণ্ডল তথা বকুলের বিরুদ্ধে। আমাদের সহকর্মীদের বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলা হচ্ছে, এটা কে শেখায়? এটা বোলপুর থেকে শেখানো হচ্ছে। বোলপুরের উদ্দেশ্য হচ্ছে যেহেতু নুরুল আমাদের কাছে মাথা নত করছে না, তাই নুরুলকে নানাভাবে হেকেল করো। গতকালকে আমার ফার্মটাকে লুট করে নেওয়া হলো। বকুল বলে যে ছেলেটি আছে তার নেতৃত্বে কিছু লোকজন এই ভাঙচুরটা করেছে এবং লুট করে নিয়ে চলে গেছে। ঘটনায় আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী। ওরা আমাকে হঠাৎ করে এসে দেখছি ঢালা মারতে লাগলো, ঢালা মারতে মারতে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমাকে লাঠি দিয়ে মারলো, পা দিয়ে মারলো, অনেকজন যে যেরকম ভাবে পেরেছে সে সেরকম ভাবে মেরেছে। ঠিক আছে, হয়তো ওদের দলে যায়নি, এতদিন পার্টি করিনি, সেই জন্য আমাকে মারছে। বকুলদার দলে আসতে বলেছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ, দুপক্ষকেই লাঠি উঁচিয়ে তারা পুলিশের। তোলাবাজির রাজনীতি, আর তোলাবাজির কারণে এতদিন পর্যন্ত নুরুল খেয়েছে। এই সমস্ত অশ্লীল দল যারা আছে তাদেরকে বঞ্চিত করেছে, তাই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। কোন্দলের ঘটনাতেই ৮ জন তৃণমূল কর্মীকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। এক কংগ্রেস কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূলেরই ৬ কাউন্সিলর। একদম বলা যেতে পারে যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এই ঘটনায় কিন্তু প্রকাশ্যে, কারণ তৃণমূলের ৬ কাউন্সিলর রঘুনাথপুরের মহকুমা শাসকের কাছে পুরপ্রধানের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব পেশ করে। কংগ্রেসের এক কাউন্সিলরকে সাথে নিয়ে তৃণমূলের এই ৬ কাউন্সিলর এবার রঘুনাথপুর পৌরসভার পৌরপ্রধান তরণী বাউরির বিরুদ্ধে অনাস্থার ডাক দিল, আর এতেই তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে। কার্যনির্বাহী যিনি আধিকারিক আছেন উনি তো বিভিন্নভাবে মানুষের সঙ্গে কথা বলছেন, মানে দুর্ব্যবহার করছেন, কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। উনি বোর্ড অফ কাউন্সিলরকে মানেন না। এই চেয়ারম্যান যে দুর্নীতিগুলি করছেন এবং সেগুলিকে উনি প্রশ্রয় দিয়ে তার সঙ্গে লিপ্ত হয়ে গেছেন। আমার ওয়ার্ডের প্রতি ওরা প্রচণ্ড দুর্ব্যবহার করেছে। আমার চেয়ারম্যানের রুমে গেলেও আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, তাই আমরা অনাস্থা নিয়েছি। রঘুনাথপুর পৌরসভায় মোট আসন সংখ্যা 13টি, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 10, কংগ্রেস 2 এবং বিজেপি 1টি আসনে দখলে রয়েছে। আর এরই মধ্যে পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের 6 কাউন্সিলর কংগ্রেসের এক কাউন্সিলরকে সাথে নিয়ে তারা কিন্তু অনাস্থার ডাক দিয়েছে। পাল্টা কাউন্সিলরদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছেন পুরপ্রধান। জনগণের যেটা টাকা সবসময় চাই নিজেরা ভাগ বাটোয়ারা করে নেব। নিজের ওয়ার্ডে যেগুলো মানুষকে প্রতিশ্রুতি দিয়েছ সে কাজগুলো করো, সে কাজও করে নাই ঠিক মতো। যে আমি জনগণের টাকা লুটপাট করতে পারবো না, তাতে আপনাদের যদি কিছু করার থাকে তো আপনারা করুন। তৃণমূলের বিরুদ্ধে সরব তৃণমূলই, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আমরা এর
তীব্র নিন্দা জানাচ্ছি। পরবর্তীকালে যদি মানুষের কাজ এরা না করতে পারে, আমরা গণতান্ত্রিকভাবে এদিককে নাস্তা নাবুদ করে আমরা আন্দোলনে নামব। 26-এর বিধানসভার আগে তৃণমূলের অন্দরের এই দ্বন্দ্বেই সমস্যায় জেলা নেতৃত্ব। বিভিন্ন উন্নয়নমূলক কাজ সেখানে হচ্ছে, সেক্ষেত্রে দলীয়ভাবে কাউন্সিলররা যে পদক্ষেপ নিয়েছেন সেটা কেন নিয়েছেন বা কোথায় সমস্যা আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে সেটা সমাধান করা হবে। এই অনাস্থা প্রস্তাব পরবর্তীতে কতটা কার্যকারী হবে তো সেদিকেই তাকিয়ে রয়েছে রঘুনাথপুর শহরের বাসিন্দারা। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাইকোর্টের অনুমতি নিয়ে মুর্শিদাবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে হিংসা বিধ্বস্ত জাফরাবাদে গিয়ে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারের সদস্যদের হাতে তুলে দেন 10,01,000 টাকার চেক। এরপর বেদবোনা, সুতি, দিগরি সহ একাধিক এলাকায় যান, সেখানে আক্রান্তদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে হিংসা বিধ্বস্ত শামশেরগঞ্জে শুভেন্দু অধিকারী। শামশেরগঞ্জের বিভিন্ন গ্রাম, জাফরাবাদ, রানীপুর, বেদবোনা, দিগরি, সমস্ত গ্রাম, যে সমস্ত গ্রামে হিন্দুরা আক্রান্ত হয়েছেন, যেখানে একাধিক মন্দির ভাঙা হয়েছে, বিভিন্ন বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দিয়েছে, সেই সমস্ত জায়গাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যান। জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে যান বিরোধী দলনেতা। হরগোবিন্দ দাসের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। বুক ফাটা কান্না নিহত হরগোবিন্দ ও চন্দনের স্ত্রীর। এনআইএ তদন্ত ও বিএসএফ ক্যাম্প চাই, দাবি পরিবারের। ভয়ঙ্কর অবস্থা, আতঙ্ক, সবাই বলছে বিএসএফ এর ক্যাম্প চাই, এনআইএ তদন্ত চাই। আর আজকে কি দিলেন পরিবারকে? এরা মুখ্যমন্ত্রীর 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে। আমি 10,01,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি। বেদবোনা গ্রামে মহিলাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। অভিযোগ শোনান, ভাঙা মন্দিরগুলো এবং ভাঙা পোড়ো বাড়িগুলো ঘুরে দেখেন তিনি। জাফরাবাদ ও বেদবোনায় স্থায়ী ক্যাম্পের দাবি করেন গ্রামবাসীরা। আরে পা ধরো না, মাগো পা ধরো না, আরে মা পা ধরো না, মা। কোনো ব্যবস্থা নেই না স্যার, নিরাপত্তা পাবেন, ভরসা রাখুন, পাবেন। দিগরি, দাসপাড়া ও পালপাড়া এলাকায় ভেঙে যাওয়া মন্দির পরিদর্শন করেন। শামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন ভাঙা মন্দির পরিদর্শন করছেন। যে সমস্ত মন্দির ভেঙে দেওয়া হয়েছে সেই সমস্ত মন্দির কিন্তু তিনি পরিদর্শন করছেন। শুভেন্দু অধিকারী বিভিন্ন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। ধুলিয়ানের ঘোষপাড়ায় যান শুভেন্দু অধিকারী। হামলা ক্ষতিগ্রস্ত হওয়া দোকানগুলিও পরিদর্শন করেন। সৌমিত্র দাস ও সুখেন্দু সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জেলে বসে এখনো ক্রমাগত হুমকি, শাহজাহানের ভয়ে এখনো কাটা সন্দেশখালীবাসী। সরবেরিয়ার মণ্ডল পরিবারের জমি দখল করে বিরাট শাহজাহান মার্কেট, আর জানিয়ে চলছে সিবিআই তদন্ত। সেই তদন্ত চলাকালীনও কিন্তু ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। আর আজ সরবেরিয়াতে তদন্তের জন্য সিবিআই আধিকারিকরা যান মণ্ডল পরিবারে। সরবেরিয়ার মণ্ডল পরিবারের অভিযোগ খতিয়ে দেখতে সরবেরিয়া মণ্ডল পাড়ায় যায় সিবিআই। শেখ শাহজাহান যে মার্কেটটা করে রেখেছে সেই মার্কেটটা কিন্তু এই মণ্ডল পরিবারে, এমনটাই দাবি এই মণ্ডল পরিবারের সদস্যদের। সেই জায়গা ফিরে পেতে কিন্তু মণ্ডল পরিবার হাইকোর্টে তারা অ্যাপিল করে এবং সেই মতো কিন্তু সিবিআই তদন্ত করতে আজকের সেই মণ্ডল পরিবারে এসেছেন সিবিআইয়ের 2 সদস্যের একটি দল। শুধু জমি নয়, জেল থেকে মণ্ডল পরিবারকে শাহজাহান ফোনে হুমকি দেয় বলে অভিযোগ। সবটা নিয়েই এদিন সিবিআই আধিকারিকরা পরিবারের সঙ্গে কথা বলেন এবং নথি সংগ্রহ করেন। যে শেখ শাহজাহান যে মার্কেটটা করে আছে ওই মার্কেটটা তো আমাদেরই জায়গা না, জোরপূর্বক ওটা দখল করে বসে আছে যাতে আমরা ফিরে পাই। সেই জন্য অফিসার আমার বাড়িতে এসছে, আমাদের কাছে জানতে চাচ্ছে কী ব্যাপার, কী বৃত্তান্ত এইসব। সিবিআই এসেছিল, ওনারা এসে সব শুনে গেল কীভাবে জমি জায়গা নিয়েছে, বাড়িতে কিভাবে কারা হুমকি দিচ্ছে সব বললাম আমরা। সিবিআই বললাম কোনো ব্যাপার নেই, আমরা আছি আপনাদের পাশে। শাহজাহান জেলে থাকলেও সন্দেশখালীর মন থেকে এখনো আতঙ্ক কাটছে না। এই জমি সিবিআই দ্রুত তদন্ত করে সঠিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে মণ্ডল পরিবারের হাতে তুলে দিক এবং সর্বোপরি সন্দেশখালীবাসী বিচার পাক,
এই দাবি আমি সিবিআই এর কাছে করব। সিবিআই তদন্ত করছে, যে জমি অভিযোগ যত ছিল এগুলো সন্দেশখালী হাইকোর্টের নির্দেশে করছে, এখনো করে যাচ্ছে। আশা করছি হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে সবাই চলবে। সন্দেশখালীর বেশ কিছু বাসিন্দাদের এখনো পর্যন্ত যে অভিযোগ, যে এখনো পর্যন্ত শেখ শাহজাহান না থাকলেও শেখ শাহজাহানের অনুগামীরা কিন্তু এলাকায় এখনো পর্যন্ত দাবিয়ে বেড়াচ্ছে। তারা এখনো পর্যন্ত জমি দখলের হুমকি, মহিলাদের সম্মানহানিরও হুমকি দিচ্ছে বলে অভিযোগ। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দিকে নজর রাখি। সেখানে জয়েন্ট বিডিওর নাম করে প্রতারণা। সেখানে একদম রীতিমতন প্রধান উপপ্রধানকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ফোন, আর সেই চাকরি পেতে গেলে দিতে হবে মোটা টাকার। এই অভিযোগের শোরগোল পাঁশকুড়াতে। চাকরির নামে প্রতারণার নতুন ফাঁদ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। জয়েন্ট বিডিও পলাশ পোদ্দারের নাম করে একেবারে পাঁশকুড়ার বিভিন্ন প্রান্তে যে সমস্ত প্রধান উপপ্রধান রয়েছে তার কাছে যাচ্ছে ফোন, এবং বলা হচ্ছে কিছু টাকার বিনিময়ে তাদের চাকরি করে দেওয়া হবে। আমি জয়েন্ট স্যার বলছি, পার্সোনাল নাম্বার থেকে আপনাকে কল করছি। আর জিপিতে আর জিপি লেভেল আর ব্লক লেভেলে দুটো কাজ আছে। যে আপনার কোনো পরিচিত থাকে তাহলে তার অ্যাডমিট মার্কশিট সমস্ত ডকুমেন্টস যেন আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা হয়। সাহেবের সঙ্গে আপনার ডিল করে দেবো আমি। পাঁশকুড়া গ্রাম পঞ্চায়েত, ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এমনই ফোন যায়, এবং এই ফোন যাওয়ার পরই তাদের সন্দেহ হয় এবং বিষয়টি বিডিও এবং পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই যে প্রতারণার ফাঁদ চলছে, যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়েছে বিডিও থেকে শুরু করে জয়েন্ট বিডিও। আমরা ইতিমধ্যে পাঁশকুড়া বিডিও পাঁশকুড়া থানায় অভিযোগ করেছে। ধরুন আমরা পাঁশকুড়ার সর্বস্তরের মানুষকে বলবো, এবং পাঁশকুড়ার বাইরেও যদি এই ধরনের কোনো ফোন কাউকে যায় তারা যেন সরাসরি বিডিও অফিসে যোগাযোগ করে। চাকরির নামে এই প্রতারণার অভিযোগ ঘিরেই তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। সামনে ভোট রয়েছে, মানুষকে টাকা দিয়ে কিনতে হবে, তাদেরই একটা অংশ, তাদেরই একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তরফ থেকে এসব করা হচ্ছে, সবই জানে। এটি সাধারণ মানুষকে বিব্রত করতে পারে বা প্রতারণার ফাঁদ ফেলে বা চাকরির ফাঁদ ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতে পারে। পাঁশকুড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক বাংলা। মাঝে মধ্যেই শোনা যায় বিস্ফোরণ, আর তার জেরে আসানসোলের বারাবণীতে ধস নামা নিত্যদিনের ঘটনা। এবার পাড়ার মধ্যে কুয়োর আকারে গভীর ধস নামলো, আর তার জেরে আতঙ্কিত এলাকাবাসীরা। কারণ যে ধস নেমেছে কুয়োর আকারে, সেই কুয়োর গভীরতা ঠাহরই করতে পারছেন না এলাকাবাসীরা। কুয়োর মতো গভীর ধস ভারাবণীর চরণপুরে। যত্রতত্র ঝুলছে প্লাস্টিক, ঠাওর করা যাচ্ছে না ধসের তল। বাড়ির একেবারে বলা যায় যে চৌহদ্দির মধ্যেই নেমে পড়লো ধস, হুড়মুড়িয়ে যে ধস যে এলাকায় নেমেছে। আমি কিন্তু সেই মুহূর্তে এই জায়গাতেই আছি। দেখাই যাচ্ছে যে কুয়ো আকারে এতটাই গভীর, এবং সেই গভীর কিন্তু এখনো পর্যন্ত উপর থেকে দেখা যাচ্ছে না এর তল কোথায় রয়েছে। মোটামুটি আমরা মোবাইল ক্যামেরা করে এমনকি চোখে থেকে সামনের দিকে দেখতে বুঝতে পারলাম না যে কতটা গভীর হয়েছে। আর আশেপাশে 10 ফুট ডিফারেন্সে বাড়িগুলো আছে, আর অনেকটা ফাটল ধরে গেছে, প্রত্যেকটা বাড়ি ফাটল ধরে গেছে। আর এই মুহূর্তে প্রায় অনেকটা ধস নামলো ভিতর, সেটা বুঝতে পারা যাচ্ছে। সময় যতই এগোচ্ছে ধসের পরিধিও বাড়ছে। একাধিক বাড়িতে ফাটল দেখা গেলেও ধস বোঝাতে প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ এলাকাবাসীর। পরিধিটা কিন্তু বাড়ছে। স্বাভাবিকভাবেই এখনো আতঙ্ক রয়েছে এই এলাকার মানুষের মধ্যে। সকাল থেকেই দেখা যাচ্ছে যে ধসের যে জায়গা, সেই জায়গাকে ঘিরে সাধারণ মানুষ ভিড় করে রয়েছে। কতক্ষণে প্রশাসনিকভাবে এই যে এইটাকে ভরাট করার উদ্যোগ নেওয়া হয় তার দিকে তাকিয়ে রয়েছে এলাকার মানুষ। কেউ ভরাট করার জন্য বা কেউ আসেনি? না, এখন তো আসেনি। তো ধসটা কি বাড়ছে? হ্যাঁ বাড়ছে, ধীরে ধীরে আরো বাড়ছে। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন বিডিও। সেই সঙ্গে বলেছেন জমিটি ইসিএল এর। সচেতন করে দেখে ধস যেখানে নামছে সেখানে যেন লোকজন না যায়, সেরকম একটা অ্যালার্টনেস ছড়িয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মেইনলি জমিটা ইসিএল এর জন্য, ওই জায়গাটা, এবং ইসিএল ওখানে একটা খনিও তৈরি হচ্ছে, আপনারা জানেন। তো ইসিএলকে আমি রিকোয়েস্ট করেছি অলরেডি ওখানে যাওয়ার জন্য, এবং ওখানে জায়গাটাকে যাতে ফিল আপ করা বা যেটা ইসিএল এর ইঞ্জিনিয়ার সাহেবরা ঠিক মনে করবেন সেইভাবে প্রোটেক্টিভ ব্যবস্থা নেওয়ার জন্য। ধসে জর্জরিত বারাবণীর অবস্থা যে এতটুকুও বদলায়নি, এই ঘটনা আবারও সেই প্রমাণ করল। এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক কাজ করছে। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা।
ডায়মন্ডহারবার 1 নম্বর ব্লকের বদরতলা ফেরিঘাট, তার দুপাশে রয়েছে 2টি গ্রাম পঞ্চায়েত, মাঝখানে রয়েছে একটি খাল। কিন্তু খাল থাকলেও সেখানে কোনো নৌকো নেই, তাই বাধ্য হয়ে কাঠের শালতি নিয়ে কাছি ধরে যাতায়াত করতে হয়। এক কথায় বলা যেতে পারে একদম ঝুঁকির পারাপার করতে হয় সেখানকার গ্রামবাসীদের। একদম স্থায়ী কংক্রিটের জেটি চাইছেন গ্রামবাসীরা। আমি দাঁড়িয়ে আছি বদরতলা এই ফেরিঘাটের কাছে। এপারে বলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েত আর ওদিকে পাদরা গ্রাম পঞ্চায়েত। এই দুটো গ্রাম পঞ্চায়েতের মানুষ পারাবার পরে একটা শালতির উপর দিয়ে, যে শালতিটার কোনো ইঞ্জিন নেই, যে শালতিটাতে কোনো ডাঁড় বা হাল নেই। আর এখান থেকে পারাবার হওয়ার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, একেবারে এই হচ্ছে এদের জেঠি ঘাট। এই জেঠিটা হচ্ছে এই জেঠি, এইটার উপর ভর দিয়ে মানুষ এই কাদা মারিয়ে ওই শালতিতে ওঠে, আর শালতির পরে তারপরে ওপার থেকে নেমে চলে যায়। যারা এই সাইকেল নিয়ে যায়, ব্যবসায়ীরা মোট নিয়ে যান, তাদের কিন্তু এই কাদা মারিয়ে মারিয়ে তাদের যেতে হয়। তাই এই এলাকার মানুষদের দাবি যে যদি এখানে একটা স্থায়ী জেটি হয় আর ওপারে একটা কংক্রিটের জেটি হয়, তাহলে এলাকার মানুষরা অন্তত সুষ্ঠুভাবে তারা যাতায়াত করতে পারবে। ডেলি লেবার যারা রাজমিস্ত্রি জোগাড়ে বা যারা শ্রমজীবী, যারা মৎস্যজীবী মানুষ, তারাও যাতায়াত করতে পারবে। আর এই ব্যবসার জন্য যে সমস্ত মাথায় মোট নিয়ে যাওয়া হয়, একটু গাড়ি নিয়ে যাওয়া হয় কিংবা কেউ বাইক নিয়ে যাওয়া হয়, তারাও স্বাচ্ছন্দ্যে পার করতে পারবে। এই দাবি এলাকার মানুষের। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।